রেহাই দিব না। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী বাংলাদেশের এক পরিচিত নাম। সমাজ চিন্তা, প্রতিবাদী কণ্ঠস্বর আর তরুণদের সংগঠিত করার ক্ষমতার কারণে তিনি ধীরে ধীরে নিজেকে আলাদা করে তুলেছেন দেশের রাজনীতিতে। আজ জানাবো হাদীর জীবনের অজানা সব কাহিনী। হাদী কেবল একজন ব্যক্তি নন, দেশের লাখো তরুণের কাছে তিনি এক ধরনের ভাবনা আর সাহসের নাম। তার বক্তব্য ছিল সরাসরি, স্পষ্ট ও আপোষহীন। ওসমান হাদীর রাজনৈতিক অবস্থান, তার তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে। শরীফ ওসমান বিন হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদীর গ্রামের বাড়ি ঝালকাঠির নল সিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেছারাবাদ কামিল মাদ্রাসায় হাদীর শিক্ষাজীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুডসে শিক্ষকতা করেছেন হাদী। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছেন। মাদ্রাসায় পড়ালেখা করায় এবং ভাষা ও পোশাকের কারণে তিনি শিবির কিনা সেই সন্দেহ অনেকেই প্রকাশ করতেন। তবে তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদী। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদীর হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। এবারের ডাকসু নির্বাচনে শিবির নেতৃত্বাধীন প্যানেল থেকে ভোট করে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। বিভিন্ন সময় সেনাবাহিনীরও সমালোচনা করেছে হাদী। এর বাইরে তিনি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং দৃশ্যত পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। চলতি বছর এনসিপির ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সংঘর্ষের পর হাদী গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেন, যা আলোচনার জন্ম দেয়। পরে বিতর্কের মুখে তিনি তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে বর্ণনা করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। গত নভেম্বর মাসে হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশে বিদেশে অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। সম্প্রতি মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদী। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। হাদীর একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যে হাদীর উপর হামলার খবর আসে। পুলিশ বলছে, জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদীকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা এবং সিঙ্গাপুরের সর্বশেষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যান এই বিপ্লবী নেতা। হাদী চলে গেছে, কিন্তু লাখো হাদী জন্ম নেবে। হাদীর দেখানো পথে হাঁটবে বাংলাদেশ ইনশাল্লাহ। দর্শক, তারা হাদীকে রুখে দিয়েছে, কিন্তু তার বজ্রকণ্ঠের সে কথাগুলো রুখতে পারবে না। হাদীকে আপনি ভালোবেসে থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।